বেশ কিছু চমক রাখতে চায় নতুন সরকার। দুর্নীতি কমিয়ে ঘুরিয়ে ফিরিয়ে 2042 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চায় বিএনপি, কিন্তু জনগণ বিএনপিকে আর দেখতে চায় না। এদিকে আজ বিএনপি সরকার সারা দেশে বিশাল ঘটনা ঘটিয়েছে। জামাতের অসংখ্য এমপিকে গ্রেপ্তার করায় তারেক রহমানের সকল কুকর্ম ফাঁস হয়। দেশের প্রত্যেকটা জনগণ এখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে। প্রতিদিনই প্রায় জ্বালানি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আসেন মিডিয়ার সামনে, কিন্তু সঠিকভাবে তিনি কখনোই উপযুক্ত তথ্য দেন না। উনি একটাই কথা বলেন যে আমাদের 2 দিনের আছে বা 2 মাসের আছে। রাজনীতিতে আবারও 24 এবং 5 আগস্ট ঘটবে, আবারও অভ্যুত্থান হবে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এখন থেকেই হাসনাত আব্দুল্লাহরা প্রস্তুতি নিচ্ছেন, অবিশ্বাস্য প্রস্তুতি নিচ্ছেন। আমি আর কি ডিস্ট্রাকশন করবো, আমি আপনার ডিস্ট্রাকশন করবো। আপনি নিশ্চয়ই বলে ফেলেছেন যে মাননীয় সদস্যবৃন্দ সকলকে অনুরোধ করছি মাননীয় স্পিকারের মাধ্যমে আমাদের হাউসের মধ্যে যাতে কেউ ফোনের কথা না বলি, যদি কেউ কথা বলি এখান থেকে পুরো দেশ দূষিত হয়ে যাচ্ছে, পুরো দেশের বায়ু দূষণ হচ্ছে। দয়া করে আর কথা বললেন না। আপনি ডেমো প্রধানমন্ত্রী, এই ডেমো হয়ে থাকেন। আপনি কাইন্ডলি আপনার প্রধানমন্ত্রিত্ব ফলাতে গিয়ে এই ধরনের ইতিহাসের মিথ্যাচার আর করেন না। মানুষ হাসাহাসি করে, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বে ক্ষুণ্ণ হয়। এই গুরুত্বপূর্ণ আলোচনার দিনগুলোতে তারেক রহমান ছিলেন সম্পূর্ণ নীরব। তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। এমনকি যখন পুরো দেশ এই ইস্যু নিয়ে উত্তপ্ত, তখনও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কেউ কেউ তাকে ব্যঙ্গ করে বোবা প্রধানমন্ত্রী বলতেও শুরু করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডের জন্য অনেকেই তার বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে, অনেকে ব্যঙ্গ করে কথা বলতেছে। আবার এই দিকে দেখতে পারি যে অনেকে সরাসরি সরকার পতনের ডাক দিয়ে আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়কে কেন্দ্র করে জামাত বিএনপির মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ হয় এবং এদের মধ্যে কথার লড়াই চলে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে তারেক রহমানের অনেক ইস্যুকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটেছে এবং অসংখ্য এমপির খারাপ অবস্থা হয়, সব কিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই একেবারে অবিশ্বাস্য এবং অকল্পনীয় বলে মনে হয়েছে। দীর্ঘদিনের নীরবতার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষটি এতদিন ধরে একেবারে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু নিয়েও চুপচাপ ছিলেন, তিনি হঠাৎ করে নিজের অবস্থান প্রকাশ করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর এক কঠিন, হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। দিনের পর দিন তারেক রহমানের এই নীরবতা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছিল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। মানুষ প্রশ্ন তুলছিল, এত বড় একটি ইস্যুতে কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না? কোথায় তার অবস্থান? কেন তিনি এড়িয়ে যাচ্ছেন? এই প্রশ্নগুলো ধীরে ধীরে জনমনে ক্ষোভে রূপ নিতে শুরু করে। এমনকি অনেকেই মনে করছিলেন তিনি হয়তো ইচ্ছাকৃতভাবেই বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, যারা ক্ষমতায় এসেছে মাত্র 1.5 মাসের কিছু বেশি সময় আগে, তাদের কাছ থেকে মানুষ স্বাভাবিকভাবেই স্পষ্ট অবস্থান আশা করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বরং জামায়াতে ইসলামীর মতো একটি দল খুব কৌশলে রাজনৈতিক মাঠে নিজেদের উপস্থিতি জোরালো করে তোলে এবং পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নিতে শুরু করে। এখানেই তৈরি হয় সেই প্রশ্ন, কিভাবে বিএনপি এমন একটি চালের কাছে কার্যত চাপে পড়ে গেল? আর কেনই বা শেষ পর্যন্ত তারেক রহমান নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের একটু পেছনে যেতে হবে। সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নামে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, এই ইস্যুটি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। এমনকি সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে এই বিষয় নিয়ে 2 দফা বিস্তারিত আলোচনা হয়, একবার সরকারি দলের প্রস্তাবে, আরেকবার বিরোধী দলের উদ্যোগে। তারিখও নির্দিষ্ট 31 এবং 5। কিন্তু অবাক করার মতো বিষয় হল, এই গুরুত্বপূর্ণ আলোচনার দিনগুলোতে তারেক রহমান ছিলেন সম্পূর্ণ নীরব। তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। এমনকি যখন পুরো দেশ এই ইস্যু নিয়ে উত্তপ্ত, তখনও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নীরবতা সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে রহস্যময় এবং বিরক্তিকর হয়ে ওঠে। এর ফলও খুব দ্রুত দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ তাকে ব্যঙ্গ করে বোবা প্রধানমন্ত্রী বলতেও শুরু করে। আবার কেউ কেউ তার নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। অনেকে সরাসরি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করে বলেন, এত জটিল বিষয় কি তিনি আদৌ ব্যাখ্যা করতে সক্ষম?
আরও কঠিন ভাষায় কেউ কেউ অভিযোগ করে বসেন যে মুখস্থ স্ক্রিপ্ট ছাড়া তিনি নিজে থেকে কিছু বলতে পারেন না। এই ধরনের তীব্র সমালোচনা, ব্যঙ্গ এবং প্রশ্নের মুখে পড়েও দীর্ঘ সময় পর্যন্ত তিনি নীরব ছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শুধু সাধারণ মানুষ নয়, বিরোধী দলের নেতারাও সংসদের ভেতরে বারবার এই বিষয়টি তুলতে থাকেন। তারা প্রশ্ন করেন, সংসদ নেতা উপস্থিত থাকা সত্ত্বেও কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না, কেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ। সংসদের ভেতরে এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তাতেও যেন কোনো পরিবর্তন আসেনি। তারেক রহমান তখনও নিজের অবস্থানে অটল ছিলেন, নীরব, সংযত এবং প্রকাশ্যে কোনো মন্তব্য থেকে বিরত। কিন্তু রাজনীতির মাঠে সবকিছু এক অবস্থায় থাকে না, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আর ঠিক সেটাই ঘটল যখন জামায়াতে ইসলামী সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিল। পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে ঠিক তখনই যখন জামায়াতে ইসলামী বুঝতে পারে বিএনপি জুলাই সনদ ইস্যুতে স্পষ্ট অবস্থান না নিয়ে এক ধরনের টালা বাহানা করছে। এই উপলব্ধি থেকেই তারা আর অপেক্ষা না করে সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নেয়। তবে তাদের এই নামা ছিল না কোনো হঠকারী বা আবেগ নির্ভর পদক্ষেপ, বরং ছিল অত্যন্ত পরিকল্পিত, সুসংগঠিত এবং কৌশলগত। জামায়াত দেশের বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি শুরু করে, কিন্তু লক্ষণীয় বিষয় হল এটি ছিল না প্রচলিত অর্থে ভাঙচুর, অগ্নিসংযোগ বা সহিংসতার কোনো আন্দোলন, বরং তারা বেছে নেয় সম্পূর্ণ ভিন্ন একটি পথ। তারা গণসংযোগ শুরু করে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, লিফলেট বিতরণ করে, ছোট ছোট সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। অর্থাৎ তারা সরাসরি জনগণের মন জয় করার দিকে মনোযোগ দেয়। এই পদ্ধতিটি ছিল অত্যন্ত কার্যকর, কারণ তারা শুধু আন্দোলনই করেনি, বরং একটি নির্দিষ্ট বার্তা খুব পরিষ্কারভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে। আর সেই বার্তাটি ছিল বিএনপি এবং তার নেতৃত্বকে ঘিরে। তারা সাধারণ মানুষের মধ্যে এই ধারণা ছড়িয়ে দিতে সক্ষম হয় যে বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা দ্বিচারিতা করে এবং তাদের রাজনৈতিক অবস্থান বিশ্বাসযোগ্য নয়। রাজনীতিতে আবারও 24 এবং 5 আগস্ট ঘটবে, আবারও অভ্যুত্থান হবে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এখন থেকেই হাসনাত আব্দুল্লাহরা প্রস্তুতি নিচ্ছেন, অবিশ্বাস্য প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহরা শুধু প্রস্তুতি নিলেই যে গণঅভ্যুত্থান ঘটবে বিষয়টা এরকম নয়। সাধারণ জনগণকে মাঠে নামানো এবং জেগে ওঠা অত্যন্ত কঠিন, তবে সাধারণ জনগণ যখন নিজেরাই ভুক্তভোগী হয় একটা পর্যায়ে তারা জেগে ওঠে, যেটা 24 আগস্টে হয়েছিল। এখন হাসিনার আমলে জনগণ ভুগতে 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 এক পর্যায়ে জনগণের ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল। এখন আবার জনগণের ভোগান্তি শুরু হয়ে গেছে। বরং হাসিনার আমলে 15.5 বছর পর গণঅভ্যুত্থান হয়েছিল। আমার তো মনে হয় বিএনপি যা শুরু করেছে তাতে 15.5 মাস পর গণঅভ্যুত্থান হতে পারে। কারণ হাসিনা যে অন্যায় করেছিল 7 বছর পর, সেই অন্যায় বিএনপি করছে 7 দিন পর। তাহলে 15.5 বছর হাসিনা টিকলে 15.5 মাসও টিকতে পারবে না বিএনপি সরকার। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দেখেন, এই যে ইসলামী ব্যাংক দখল, এটা হাসিনা করেছিল ক্ষমতায় আসার 7 বছর পর, আরো পর। প্রক্রিয়া শুরু করেছিল অনেক পর। আর বিএনপি সরকার ক্ষমতায় আসার 26 দিন পর ওটা কার্যত দখল করেছে বা নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করছে। আবার এই যে গুম টুম, এগুলো হাসিনা অনেক পরে শুরু করেছিল। আর গুমের বৈধতা উৎপাদন বিএনপি এখনই করছে। আবার ভিন্নমত দমন করার জন্য গ্রেপ্তার করা, ফেসবুকে সমালোচনা করলে গ্রেপ্তার করা, এটা কিন্তু হাসিনার প্রথম দিকে তো ওইভাবে ফেসবুকই ছিল না। ফেসবুক 2006 সালে আবিষ্কার হয়, মোটামুটি বাংলাদেশে পপুলারাইজ হয় 2010-12 সালের পরে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, প্রথম দিকে অধিকাংশ শিক্ষার্থীর ফেসবুক ছিল না। ইন্টারনেটেই তখন রেয়ার ছিল, আমরা মডেম কিনে ইন্টারনেট ব্যবহার করতাম, কিন্তু ইন্টারনেট একদম অ্যাভেলেবেল এটা হয়েছে অনেক পরে। সেই জায়গায় হাসিনার প্রথম দিকে ফেসবুকে লিখলে কাউকে গ্রেপ্তার করবে বা কি, এই প্রশ্নগুলোই ছিল না। হাসিনা অনেক পরে, একদম 18 সালের পরে এসে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে মামলা দিয়ে গ্রেপ্তার করা এগুলো শুরু করেছে। হাসিনা ক্ষমতায় আসার 10 বছর পর হাসিনা ফেসবুকে লেখার অপরাধে জনগণকে, নাগরিককে গ্রেপ্তার করা শুরু করেছে। আর তারেক ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে অলরেডি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাহলে হাসিনা যে কাজ করে 10 বছর পর, বিএনপি করে সেটা 10 দিন পর। তাহলে হাসিনা 15 বছর যদি টিকতে পারে, 15.5 বছর পর যদি হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়, তাহলে বিএনপির বিরুদ্ধে 15.5 মাস পর গণঅভ্যুত্থান হতে পারে। সম্প্রতি তারেক জিয়া তার একটি রাজনৈতিক বক্তব্যে দাবি করেছেন 1979 সালে স্বয়ং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দিয়ে বলেছিলেন, যাও বাবা ঝাঁপাইয়া পড়। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। স্বাভাবিকভাবেই
মাওলানা হামিদ খান ভাসানী 1976 সালে মারা গেছেন আমরা জানি। তাহলে কবর থেকে উঠে কিভাবে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দেওয়া যায় সেটি তারেক জিয়া ভালোভাবে বলতে পারবেন। তবে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে ইতিহাস বিকৃতি এবং একের পর এক মিথ্যাচারই হচ্ছে বিএনপির মূল পুঁজি। আওয়ামী লীগ খারাপ, কিন্তু বিএনপি জামায়াত জঘন্য। এর কারণ আওয়ামী লীগের সমৃদ্ধ একটা ইতিহাস আছে, মুক্তিযুদ্ধ নিয়ে অন্ততপক্ষে তাদেরকে মিথ্যা কথা বলতে হয় না। বরং আওয়ামী লীগ তখনই বিপদে পড়ে যখন মুক্তিযুদ্ধকে তারা উপেক্ষা করে, যখন মৌলবাদীদের সাথে এক টেবিলে বসে তাদেরকে তোষণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মাদ্রাসায় রূপান্তর করে, তখনই কিন্তু আওয়ামী লীগের উপরে বিপদ নেমে আসে। অপরদিকে বিএনপি তার চিরাচরিত স্বভাব, এখান থেকে ওখান থেকে মানে সব জায়গা থেকে টোকায়, রাজনীতিবিদদের টোকায়। তো সেই যারা টোকাটুকি করে তাদেরকে যেন কি বলা হয় আমরা জানি, সেদিকে আর না যাই। বিএনপির রাজনীতি এটাই আর কি, আওয়ামী লীগের বিরোধিতা করে তাদেরকে টিকে থাকতে হয় এবং টিকে থাকতে হবে। আমার বক্তব্য, আমাদের দেশের জনগণের দায়িত্ব কি? এরকম একের পর এক মিথ্যাচার, জিয়াউর রহমানকে উঁচু করার জন্য বঙ্গবন্ধুকে খাটো করা, এবং সরাসরি যে প্রতারণাগুলো রয়েছে সেই বিষয়ে জনগণ কি ভাবে বা দেখে? আমরা জানি জনগণ কি ভাবে বা কি দেখে। আওয়ামী লীগকে বারবার প্রাসঙ্গিক করেছে কিন্তু বিএনপির এই মিথ্যাচারের রাজনীতি, ব্যর্থতার রাজনীতি। এই তারেক রহমান কিন্তু বাংলাদেশে খাম্বা দিয়ে বেড়াতো, অর্থাৎ খাম্বা দেব, তার দেব না, বিদ্যুৎ দেব না, প্রলোভন। এখন সেই একই ব্যবসা ভিন্নভাবে অব্যাহত রেখেছে, অর্থাৎ কাউকে কৃষকদের জন্য বিশেষ কার্ড, ফ্যামিলি কার্ড দেবে, কিন্তু টাকা আর থাকবে না। টাকা দেওয়ার জন্য বা প্রণোদনা দেওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। তারেক জিয়া তো বা তার দলের অন্যান্য নেতাকর্মীরা একের পর এক উন্নয়ন অগ্রগতির দিকে আঙুল তুলেছেন। আমাদের মেট্রো রেল চাই না, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে চাই না, আমাদের এইটা চাই না, ওইটা চাই না, চাই শুধু খাম্বা। যাই হোক, বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোকে অনেক সময় সহ্য করে। ঘুরিয়ে ফিরিয়ে 2042 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চায় বিএনপি, কিন্তু জনগণ বিএনপিকে আর দেখতে চায় না। জনগণ 1.5 মাসের মাথায় বলছে যে বিএনপি আপনারা বিদায় নেন, আপনারা প্রতারক। বিশেষ করে জুলাই সনদের সাথে বিএনপি যেভাবে প্রতারণা করছে, গণভোটকে যেভাবে অস্বীকার করছে, তাতে জনগণ বিএনপিকে আর দেখতে চায় না। এবং হাসিনা গিয়েছে, আর এক হাসিনা এসেছে, এছাড়া কোনো পরিবর্তন হয়নি। সংস্কার পরিবর্তন যা হয়েছিল, আমরা এখন যতটুকু ভালো দিক দেখছেন, যতটুকু শান্তিতে আপনারা আছেন, এটা ইউনূস সরকার অর্জন। কিন্তু বিএনপি সরকারের কাজ আর আওয়ামী লীগ সরকারের কাজের মধ্যে কোনো পার্থক্যই নেই। যতটুকু পার্থক্যটা ইউনূসের সুফল ভোগ করছি আমরা। দর্শক, এই জায়গায় বিএনপিকে জনগণের ক্ষমতা দেখছেন এবং জনগণ আক্ষেপ করছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন আক্ষেপটা দেখলেই সহজে বুঝবেন। আওয়ামী লীগের সাথে প্রতারণা করছে, জনগণের সাথে প্রতারণা করেছে। আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছিল যে তাদের নিষিদ্ধকে প্রত্যাহার করা হবে, তারা রাজনৈতিক বৈধতা পাবে। এখন দেখা গেছে সংসদে আইন পাস করে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে। মজা না? এই প্রতারণাটা অবশ্য ভালো, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আওয়ামী লীগের সাথে প্রতারণা করা ভালো, এতে সওয়াব হয়। বাস্তব হচ্ছে যে আওয়ামী লীগ যেরকম 2042 সাল পর্যন্ত, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল, বিএনপি এখন 1 বছর বাড়িয়ে 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। অলরেডি বিএনপির এক এমপি জয়নুল আবেদিন ফারুক কিন্তু এটা বলে ফেলেছেন এবং বিএনপির জন্য শোকজ করেছে। 2042 সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটা বলেছে। যে দর্শক, আসলে 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় এবং 42 মিলিয়ে বলছে। স্বাভাবিক হিসাব হওয়ার কথা 41, কিন্তু বিএনপি হিসাব মিলাচ্ছে 42। এর মানে কোনো একটা বছর নির্বাচন একটু লেট হবে, যাতে বিএনপি ক্ষমতার মেয়াদ 42 সাল পর্যন্ত হবে, এরকম একটা খায়েশ বিএনপির জন্ম নিয়েছে। কিন্তু না, তারা পারবে না। আমরা একটা কথা বলি প্রায়, তারেক জিয়া কিছুতেই হাসিনা হয়ে উঠতে পারবে না, বড়জোর এরশাদের ছোট ভাই হয়ে উঠতে পারবে। হাসিনা হওয়া তার পক্ষে সম্ভব না। আর বিএনপিও আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল। আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিছে। সে আওয়ামী লীগ যে আকাম করতে পারবে, সে আকাম বিএনপি রাজাকারদের দল এবং কিছু মুক্তিযোদ্ধাদের দল এবং স্বাধীনতার 9 বছর পর প্রতিষ্ঠিত দল, তারা এটা পারবে, এটা তো কল্পনাও করা যায় না। তো 42 সাল পর্যন্ত এটা জাস্ট খায়। দর্শক, 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়, তার দলিল কি? সরকারের লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি উন্নতি করা। ওই যে হাসিনা 8 সালে ক্ষমতা এসে 2021 সালের কথা বারবার বলতো, 21 সালে এসে 41 সালের কথা বলতো, ওরকম বিএনপির লোকজন, আরে বিএনপির ক্ষমতা 2031 সাল পর্যন্ত স্বাভাবিক হিসাবে, যদি মাঝপথে তাদের পতন না ঘটে, আর তারা হিসাব করছে 34 সাল পর্যন্ত। এটাই হচ্ছে তাদের ধান্দা,
এই পরিকল্পনা তাদেরকে কেউ করতে বলেনি। এই জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা বাংলাদেশের লিগ্যাল ফ্রেমওয়ার্কে যত পরিকল্পনা, ইশতেহার বা এরকম যা কিছু আছে সবকিছু 5 বছর মেয়াদী। 10 বছর মেয়াদী কোনো কিছু রাজনৈতিক দল করে না। এটা করে কখন? যখন ওই দীর্ঘমেয়াদী ক্ষমতা দেখার খায়েশ থাকে। আপনি 5 বছর, একটা কথা আছে না, বরিশালে বলে চাপ চলে না দুধ রোজ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে তারেক রহমানের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়, দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।